নমস্কার, আমি পার্থসারথী মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন সঙ্গে পার্থসারথী। রাজ্যে নতুন সরকার ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্ত বরাবর বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বসবে কাঁটা তার এবং রাজ্যের সঙ্গে বাংলাদেশের যে অংশগুলি কাঁটা তারহীন সেই জায়গাগুলিতে নিরাপত্তা ইতিমধ্যেই কঠোর করা হয়েছে এবং আগামী দিনে আরও কঠিনভাবে এই নিরাপত্তা প্রয়োগ করা হবে। এগুলো আমরা সবাই জানি, কিন্তু ইতিমধ্যেই সেই সিদ্ধান্তের জেরে সীমান্তের ওপারে বাংলাদেশে ঢাকায় শুরু হয়ে গেছে উত্তেজনা। কেন সেই উত্তেজনা বলবো, সেই সমস্ত কিছু আপনারা শুনতে থাকুন। তার আগে বলবো সামান্য কয়েকটি কথা। ইতিমধ্যেই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর আপনারা যারা আমার চ্যানেল দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবার চলে আসছি মূল ভিডিওতে। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে অনেক দিন আগেই। ভারত নিজের সীমান্তর যে জায়গা, সেই সীমান্তের জায়গা থেকে 150 গজ দূরত্বে নিজের জমির মধ্যে এই কাঁটা তার লাগানোর প্রক্রিয়া শুরু করেছে আজ অনেক দিন হলো। শুধু পশ্চিমবঙ্গ নয়, আসাম, ত্রিপুরা, আরও যতগুলি রাজ্য রয়েছে বাংলাদেশের সীমান্তের সঙ্গে যুক্ত, সেই রাজ্যগুলিতেও এই ধরনের কাজ ধীরে ধীরে অনেক দিন থেকেই হয়ে চলেছে। অনেক জায়গায় আছে যথেষ্ট দুর্গম, অনেক জায়গায় জমির কিছু সমস্যা রয়েছে, সেই সমস্ত কারণে সেই জায়গাগুলিতে পুরোপুরি এই কাজ শুরু করা যায়নি। কিন্তু অতীতেও যখন ভারত এই ধরনের সীমান্তের যে নির্ধারণ করে একেবারে কাঁটা তারের বেড়া বসানোর প্রক্রিয়া শুরু করেছে, তখন থেকেই বাংলাদেশের গাত্রদাহ, ঢাকায় উত্তেজনা। ভারত কেন সীমান্তে বেড়া দেবে? কেন ভারত যদি সীমান্তে বেড়া দেয় তাহলে তাদের ক্ষতি কি, আপনাদের ক্ষতি কি? তাহলে কি কোনো সমস্যা আছে? কাঁটা তারের বেড়া দিলে চোর, জোচ্চোর, চোরাচালানকারী, গরু পাচার, মানুষ পাচার, অনুপ্রবেশ, সীমান্তে অবৈধভাবে চোরাচালান, ড্রাগ ব্যবসা, আরও কত না জানি কত রকমের অবৈধ কারবার হয়ে থাকে। ভুলে গেছিলাম, নোট পাচার, মানে জাল নোট চোরাচালান করে বাংলাদেশ থেকে ভারতে জোর করে ঢুকিয়ে দেওয়ার প্রক্রিয়া। অস্ত্র পাচার, পাকিস্তান থেকে এসে সেই অস্ত্র চোরাচালান হয়ে ভারতের সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দেওয়া, আরও অন্য কোনো রাজ্যে ঢুকিয়ে দেওয়া, তারপর সেগুলো ভারতের অন্য কোনো প্রান্তে গিয়ে নাশকতামূলক কাজকর্মে ব্যবহার হওয়া, কাশ্মীরে উগ্রপন্থীদের কাছে পৌঁছে দেওয়া, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা ইত্যাদি কাজকর্মের অভিযোগ তো রয়েছে। আজ নয়, আজ বহু বছর ধরে রয়েছে। অবসরপ্রাপ্ত এক পুলিশ অফিসার, এক প্রাক্তন গোয়েন্দা আধিকারিক, তার কাছে একবার শুনেছিলাম গল্প প্রসঙ্গে, তিনি বলছিলেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখনই কোনো জঙ্গি হানার ঘটনা ঘটে অথবা কোনো বড় ধরনের এরকম জঙ্গি হামলা খবর পাওয়া যায়, দেখা যায় তার সঙ্গে একটা সূত্র রয়েছে পশ্চিমবঙ্গের 2টি জেলার, হয় মালদা নয় মুর্শিদাবাদের সীমান্ত। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে শুধু মালদা মুর্শিদাবাদ নয়, মালদা মুর্শিদাবাদের সীমান্ত পার করে, অর্থাৎ বাংলাদেশ থেকে এই মালদা অথবা মুর্শিদাবাদের যে সীমান্ত রয়েছে, দীর্ঘ সীমান্ত পাশাপাশি 2টি জেলার, এই সীমান্ত অতিক্রম করে সেই অস্ত্র বা সেই নাশকতামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত লোকজন তারা নির্বিবাদে ভারতে ঢুকে পড়ে। পশ্চিমবঙ্গে কিছুদিন তারা থাকে, কখনো ওই জেলাতেই থাকে, কখনো ওই জেলা থেকে বেরিয়ে এসে কলকাতা দিয়ে বা অন্য কোনো করিডোর দিয়ে তারা ভারতের যেসব জায়গায় তারা যেতে চায় সেই সমস্ত জায়গায় তারা পৌঁছে যায়। একটা বড় অংশের ক্ষেত্রে এই জিনিসটি দেখা গেছে। সেনাবাহিনীর আধিকারিক যারা সেনা গোয়েন্দা, তারাও ভুক্তভোগী। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনা কিন্তু দেখতে পাওয়া গেছে, সাম্প্রতিক অতীতে এমনকি সুদূর অতীতে। পশ্চিমবঙ্গকে তারা খুব বেশি নাশকতামূলক কাজকর্মে ব্যবহার করে না, অর্থাৎ পশ্চিমবঙ্গকে তারা সেফ প্যাসেজ হিসেবে বেছে নেয় এবং তার জন্য পশ্চিমবঙ্গের যে দীর্ঘ অরক্ষিত সীমান্ত রয়েছে সেগুলো তারা টার্গেট করে রাখে। মূল পরিকল্পনা পাকিস্তানের, আইএসআইয়ের মাথা থেকে বেরোনো এই সমস্ত সূক্ষ্ম
শয়তানির পরিকল্পনা বাংলাদেশের মাধ্যমে চুইয়ে ভারতে ঢোকে আসে। ভারতের পশ্চিম সীমান্ত যথেষ্ট আঁটোসাঁটো, অতন্দ্র প্রহরা সেখানে সেনাবাহিনীর সেনা জওয়ান রয়েছেন, তার পাশাপাশি বিএসএফের আধিকারিক যারা রয়েছেন, বিএসএফ যারা জওয়ান রয়েছেন, তাদের হাতে নাইট ভিশন গগলস থাকে, রাতে দেখতে পাওয়ার মতো দূরবীন থাকে। সেই সমস্ত কিছু দিয়ে রাতের অন্ধকারে যে অনুপ্রবেশ সেগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া যায়, অনেক ক্ষেত্রেই বন্ধ করে দেওয়া যায় এবং গেছে। বাকি থেকে গেছে এই পূর্ব সীমান্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে দীর্ঘ সীমান্ত রয়েছে, সেই দীর্ঘ সীমান্ত খুব ঘেঁষাঘেঁষি জায়গা রয়েছে, অনেক ক্ষেত্রে বাড়ির ওপর দিয়ে চলে গেছে সীমানা। সেই সমস্ত জায়গাগুলিতে অনেক ক্ষেত্রে কাঁটাতারের বেড়া দেওয়া যায় না। অনেক ক্ষেত্রে সেই জমি ভারত ছেড়ে দিয়ে অনেককে সেই জমি কিনে, বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের জন্য নির্ধারিত সেই জমি কিনে, সেই জমির ওপরে অর্থাৎ আন্তর্জাতিক যে সীমানা, সেই সীমানা থেকে 150 গজ এসে তবে এই কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। বাংলাদেশের তাতেও কেন আপত্তি? বলছে তাতে নাকি সম্পর্ক সন্দেহজনক জায়গায় থাকবে। পৃথিবীর বহু দেশে এই ধরনের সীমান্তে বেড়া রয়েছে। আমেরিকা মেক্সিকোতে বেড়া রয়েছে, সেখানেও অনুপ্রবেশের ঘটনা ঘটে এবং সে নিয়ে বিস্তর উত্তেজনা খোদ আমেরিকাতেই রয়েছে। আমাদের ক্ষেত্রেও করা হচ্ছে, তার কারণ ভুক্তভোগী আমরা। অন্যদিকে বাংলাদেশের যারা স্বার্থান্বেষী লোকজন, তারা চায় না যে সীমান্ত একেবারে নিশ্ছিদ্র হোক। অর্থাৎ অবৈধভাবে বাংলাদেশ থেকে যে ভারতে লোকজন আসে, বা ভারত থেকেও যেই সমস্ত সুযোগ সন্ধানী তারা আবার ওদিকেও যায় এদিকেও আসে, দুতরফেই সীমান্ত টিকিয়ে রেখেছে, সম্পর্ক নানানভাবে টিকিয়ে রেখেছে তারা। তার পেছনে কোনো সৎ উদ্দেশ্য নেই, বেশিরভাগ ক্ষেত্রেই সৎ উদ্দেশ্য থাকে না। এই সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আমরা সেগুলো লক্ষ্য করেছি। এরকম লোক আছে যে বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম আছে, খুঁজে পাওয়া গেছে আবার তাদের নাম ভারতেরও ভোটার তালিকায় আছে। সেই সব লোককে বিতাড়িত করা হয়েছে। অনেকে বিপদ বুঝে দ্রুত কোনো মতে যেভাবে এসেছিল সেভাবেই আবার পালিয়েছে। ফলে এই সমস্ত কাজকর্মে অসুবিধা হবে খুব স্বাভাবিকভাবেই যদি সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা কঠোর থেকে কঠোরতর হয়। শুভবুদ্ধি সম্পন্ন লোকজন তো এ সমস্ত কাজ করে না। তারা কি ড্রাগ ব্যবসা করে? তারা কি নকল টাকা সীমান্ত পার করে ওদেশ থেকে এদেশে নিয়ে আসে বছরের পর বছর ধরে? ফলে এই সমস্ত কাজকর্মে অসুবিধা হবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তাই তাদের অসুবিধা হয়েছে। কখনো বলছে যে ঢাকাস্থিত ভারতীয় দূতাবাসের সামনে গরু জবাই করে তারা প্রতিবাদ জানাবে। ভারত সরকার এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যখন পুরো বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়েছে, তখন তাদের গাত্রদাহ। কোথায় সমস্যা? পরিষ্কার করে বলছে না। এতে নাকি সম্পর্ক খারাপ হবে। কিসের সম্পর্ক? কোথায় সম্পর্ক? ভারতের সঙ্গে বাংলাদেশের যে দীর্ঘ বাণিজ্য চুক্তি রয়েছে তাতে কোথাও ব্যাহত হয়নি, কোথাও কিছু। নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র ভারত থেকে বাংলাদেশে যেত, এখনও তা যাচ্ছে। সমস্ত কিছু, খাদ্যদ্রব্য, খাদ্যপণ্য, খাদ্যশস্য, ওষুধপত্র, এমনকি তেল। মার্কিন, ইসরায়েল এবং ইরান সংঘর্ষের জেরে যে বিশ্বজুড়ে একটা তেলের সংকট দেখা দিয়েছে, বাংলাদেশও তার মধ্যে রয়েছে। প্রবল সংকট চলছে তেলের বাংলাদেশে। ভারত সরকার কিন্তু চুক্তি অনুযায়ী তেল কিন্তু দিচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যেই একাধিকবার আর্জি জানিয়েছে। সেই আর্জি মেনে ভারতের রিফাইনারি থেকে সরাসরি তেল কিন্তু পাঠানো হচ্ছে বন্ধু দেশ বাংলাদেশেও। অর্থাৎ বাংলাদেশ থেকে যে অভিযোগগুলি ক্রমাগত করা হয় যে ভারত নাকি বাংলাদেশ দখল করে নেবে, তা একবারও নয়। সমস্ত কিছুর সঙ্গে সমস্ত কিছুকে গুলিয়ে দিয়ে একটা চেষ্টা চলে বাংলাদেশে যে ভারত বিরোধিতার জিগিরকে টিকিয়ে কিভাবে রাখা যায়। শোনা যায়, রসিক লোকজন বলেন, ঢাকার আকাশে মেঘ করলেও নাকি দিল্লির দোষ দেখতে পান বাংলাদেশের মৌলবাদীরা। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ তাদের কথায় বিশ্বাসও করেন। এবারে ঢাকায় গরম পড়েছে প্রচণ্ড, দিল্লি কিছু একটা তুকতাক করেছে। জানি না এই জিনিস কবে শেষ হবে, কিন্তু এটা ঘটনা যে কিছু কিছু ক্ষেত্রে কড়া অবস্থান নেওয়া খুবই প্রয়োজন। পাকিস্তান যেভাবে আইএসআইকে ব্যবহার করে বাংলাদেশকে
নানানভাবে উস্কে বাংলাদেশের মৌলবাদীদের মাধ্যমে ভারতে অস্থিরতা নতুন করে চাগার দেওয়ানোর চেষ্টা চালাচ্ছে, পশ্চিম সীমান্তে ব্যর্থ হয়ে এবার পূর্ব সীমান্তকে বেছে নিয়েছে নানানভাবে, এবং সেখান থেকে ক্রমাগত উস্কানিমূলক নানান সাহায্য তারা পেয়েও আসছে মৌলবাদীদের মাধ্যমে। সেই বাংলাদেশের স্বার্থান্বেষী লোকজনকে কিছু জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই নিচে মন্তব্য করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পৌঁছে দেবেন আরও অনেকের কাছে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।